আমি তার হাত থেকে মোবাইল নিয়ে সজোরে আছাড় মারলাম ফ্লোরে। মোবাইল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আরান দুকদম এগিয়ে এসে আমার মাথাটা আর পেটের সাথে চেপে ধরে বলল, প্লিজ এইভাবে বলো না মিষ্টু। আমি দেখিনি, দেখলে কখনো এড়িয়ে যেতাম না। আমি তার পেট জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম। আরান ধরা গলায় বলল, প্লিজ মিষ্টু, কেঁদো না জান। আমি তার পিঠ আঁকড়ে ধরে বললাম, বিশ্বাস করেন আরান, আমি প্রচুর ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছে এই বুঝি পরীও ফুলের মতো আমাকে ছেড়ে চলে যাবে। আরান, পরীর কিছু হলে আমি কখনো আপনাকে ক্ষমা করতাম না। আমার কাছে আমার পরী আমার ফুল। আমি মরে যাব আরান, আমার কোনো কিছু হারানোর শক্তি আমার নেই। একটু শান্তি চাই, আমি একটু বাঁচতে চাই, একটু সুখে থাকতে চাই। আমার অঢেল টাকার দরকার নেই, আমি শুধু ভালো থাকতে চাই। আরান আমাকে জড়িয়ে ধরে বলল, পরী প্লিজ চুপ করো বউ, এইবার তুমি অসুস্থ হয়ে পড়বে তো। আরান আমাকে ছেড়ে দিয়ে দোলনায় বসে আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কখনো এমন হবে না, প্রমিস। আমি আরানের বুক থেকে মাথা তুলে চোখ মুছে বললাম, আর কখনো এমন করলে আমি পরীকে নিয়ে আপনার থেকে দূরে চলে যাব, আর এতটাই দূরে চলে যাব আপনি খুঁজেও পাবেন না। আরান আমার কথা শুনে আমার কপালে চুমু দিয়ে বলল, আর এমন হবে না মায়াবতী, এখন চলো খেয়ে নিবে। আমি নাখোশ করে বললাম, খেতে ইচ্ছে করছে না। আরান রেগে তাকিয়ে বলল, চাপড়ে সিধে করে দেব কথা না শুনলে। আমিও খাইনি, উঠো বলছি। আরান খাইনি শুনে খারাপ লাগলো। মুখ ফুলে বসে আছি। আরান আমার গালে হাত ডুবে বলল, তুমি নিজেই পরীর এত খেয়াল রাখো, কিন্তু তুমি এইটা বোঝো না, তুমি না খেলে পরী কি করে খাবে? বুঝতে পারছো কি বলছি? তাই চলো খাবে। আরানের সাথে রুমে গেলাম। উনি রুমেই খাবার নিয়ে এসেছে, পরম যত্নে আমাকে খাইয়ে দিয়েছে, নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে পরীকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। আর আরান এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। দিনকাল বেশ ভালোই কাটছে। পরী সেরে উঠছে, আগের মতো চঞ্চল হয়ে উঠেছে। কেটে গেল 4 বছর 3 মাস, আর আমাদের বিয়ে হয়েছে যে 4 বছর 10 মাস চলছে। বুঝতেই পারলাম না কখন এত বছর হয়েছে। আসলে সুখে থাকলে সময় খুব দ্রুত যায়। এই 4 বছরে আরান একটু বদলায়নি, বরং ওই দিনের পর থেকে একটু বেশি ক্যারিং হয়ে গেছে। এতটাই ক্যারিং যে আমাকে বাপের বাড়িতে থাকতে দেয় না, আর যদি ভুলে দিয়ে দেয় তো জনাব সন্ধ্যায় বাসায় হাজির। পরী এখন কথা বলতে পারে, আদুরে গলায় কথা বলে, আমাকে মাম্মা বলে, আর আরানকে পাপা, বাবাইকে দাদুমণি, আর মামনিকে দাদি বলে। মেয়ে তো নয়, যেন বাপের জুনিয়র রিপোর্টার। আরান বাসায় আসার দেরি, আর সে আমার পুরো দিনের কর্মসূচি বাপকে বলতে দেরি। পরী কিছু কিছু শব্দ উচ্চারণ করে, তাতে আমরা সবাই হাসতে বাধ্য হই। আজ আমার রেজাল্ট দিয়েছে, বেশ ভালো রেজাল্ট করেছি। পুরো কৃতিত্ব আরানের। সকাল থেকে পরী আর আমি মুখ ফুলিয়ে বসে আছি, পণ করেছি আরানের সাথে কেউ কথা বলবো না। আরান অফিসে যায়নি, তাই সুযোগ পেয়েছি। মামনি আমাদের কাণ্ডে হাসছে আর রান্না করছে। আমার রেজাল্ট দিয়েছে, তাই তিনি বলেছে তিনি রান্না করবে। আরান ঘুম থেকে উঠে এসে আমার নাম ধরে ডাকতে আমি জোরে মামনিকে ডেকে বললাম, মামনি, আমার পরীর ড্রেসটা দেখেছো? খুঁজে পাচ্ছি না। মামনি মুখ টিপে হাসছে। আরান আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, মিষ্টু, কয়বার ডেকেছি তোমাকে? আমি আরানের ডাক উপেক্ষা করে সোফায় বসে পড়লাম। আরান পরীর পাশে হাঁটু গেড়ে বসে বলল, পরিমা, তোমার মাম্মামের কি হয়েছে? পরী মুখ বেঁকিয়ে চুল স্টাইল করে বলল, দাদি, আমার পরিজামা দেখেছ? মামনি ফিক করে হেসে দিল। আমি মুখ টিপে হাসছি। আরান ভুরু কুঁচকে আমাদের মতিগতি বোঝার চেষ্টা করছে, কিন্তু আমি মুখ ঘুরিয়ে নিলাম। পরী আরানের দিক থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, রূপাঞ্জেল মাম্মা, চলো দাদির কাছে যাব, এইখানে অনেক মানুষ ডিস্টার্ব করছে। পরী যে আরানকে মিন করে বলছে তা বুঝতে পেরে আমি হাসি চেপে উঠে পড়লাম। আরান চোখ গোল গোল করে তাকিয়ে আছে। পরে হাত ধরে ওকে কোলে নিতে নিতে মামনিকে উদ্দেশ্য করে বললাম, মামনি, সকাল সকাল যে নিউজটা দেখালো তা দেখে আমি তো পুরাই জমে গেছি।
মামনি মুখ টিপে হেসে বলল, কি নিউজ মা? পরি আমার গলা জড়িয়ে ধরে বলল, কি নিউজ মাম্মা? আমি মুখে সিরিয়াস ভাব এনে বললাম, বউ আর মেয়েকে সময় না দেয়াতে যুবককে কুপিয়ে হত্যা করেছে বউ আর মেয়ে। কি সাংঘাতিক ব্যাপার মামনি। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। মামনি মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। আরান বিষম খেয়ে তাকিয়ে আছে। খালা এক ধাপ এগিয়ে বলল, হ্যাঁ আম্মাজান, আমিও দেখেছি, পোলাডা আমাগো আরানের মতো। আরান থমথমে মুখ নিয়ে উঠে দাঁড়ালো। পরি মুখে হাত দিয়ে চিন্তিত হয়ে বলল, লুলানদের আম্মা, তাহলে আমি আর তুমি মিলে পাপাকে মেরে ফেলবো? পাপাও তো আমাদের ঘুরতে নিয়ে দেয় না, বুঝতে পেরেছি, আমাদেরও নিউতে দেখাবে। পরির কথায় আমার কাশি উঠে গেল। মামনি হু হা করে হেসে দিল। খালা হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। আরান ভীতিকর চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখ টিপে হেসে পরির গালে চুমু দিয়ে বললাম, হু নোস পরি, হতেও পারে। আরান চুলের মধ্যে হাত চেলে বলল, এই তোমরা এসব কি বলছো, ভয় দেখাচ্ছ কেন? মামনি হাতে খুন্তি নিয়ে আরানের সামনে দাঁড়িয়ে বলল, ওরা শুধু বলেছে, কিছু করেনি। আচ্ছা মনে করে দেখ, ওদের কখন ঘুরতে নিয়ে গেছিস? মা মেয়ে দুইটা সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঘুরে ঘুরে বেড়ায়। ওদেরও তো ইচ্ছে করে বাইরে যেতে। হয় আজ তুই ওদের ঘুরতে নিয়ে যাবি, নয় আমি ওদের ব্যাগপত্র গুছিয়ে বেয়ানের কাছে পাঠিয়ে দেব। খবরদার, তখন ওই বাড়িতে যেতে পারবি না তুই। আরান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু গত মাসেই তো নিয়ে গেলাম, পরি ছোট, বুঝে না কেন? মামনি রেগে হুঙ্কার দিয়ে বলল, আজ ভাত খেতে দিব, এরপর সামনের মাসে ভাত খাইয়ে আজকের পর থেকে তোর ভাত বন্ধ। আমি আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি। আরান কিছু বলতে যাবে, তার আগে মামনি বলল, এত বাহানা দিতে হবে না, নিয়ে যাবি মানে যাবি। আরান মুচকি হেসে বলল, ঠিক আছে, দুই বিশ্বকে রেডি থাকতে বলো। মামনি হনহন করে কিচেনে চলে গেল। পরি রেগে বলল, পাপা পতা কথা বলো কেন? আমি আর মাম্মা কিউ তোকে? আরান মুচকি হেসে পরির কাছে এসে গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে মেরি মা, তুমি কিউট। পরি মুখ খুলে বলল, মাম্মা তো আলো কিউট, তাহলে মাম্মাকেও কিতি দাও। পরির কথায় আমি পুরো ফ্রিজড হয়ে গেলাম। আরান আমার দিকে তাকে দুষ্ট এসে বলল, মা দিব তো, তোমার মাম্মাকেও দিব। আরানের কথার ধরনের লজ্জায় লাল হয়ে গেলাম। আরান নাস্তা করতে বসলো। আরান খায়নি দেখে আমিও খাইনি, তাই মামুনি জোর করে আমাকেও বসিয়ে দিল। পরি তার দাদু ভাইয়ের সাথে বাইরে হাঁটতে গেছে। আমি আর আরান খাওয়া দাওয়া শেষ করলাম। আরান রুমে চলে গেল আর আমি কিচেনে। আমাকে কিচেনে দেখে মামুনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, এইখানে কেন এলি মা? আমি মুচকে এসে বললাম, তোমাকে হেল্প করতে। মামুনি তরকারি নাড়তে নাড়তে বলল, 3 বছর আমাকে কিচেন মারাতে দেশনি, আজকের দিনটা অন্তত আমি রান্না করি, আমারও তো ইচ্ছে করে একদিন আমার মেয়েটাকে রেঁধে খাওয়াতে। মামুনির কথায় মামুনিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে মামুনি, দিলাম আজ, তবে এরপর থেকে আর না ওকে। মামুনি হেসে উঠে বলল, ঠিক আছে পাগলি, এখন তো স্যার, তরকারি পুড়ে গেলে মাইর দিব। মামুনির কথায় মামুনিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। মামুনির গায়ে একটা মামা গন্ধ আছে যে আমাকে আমার মায়ের কথা মনে করায়। মামুনিকে জড়িয়ে ধরলে মনে হয় আমি আমার মাকে ধরে আছি। অবশ্য আমার আর এক মা আমার মামুনি। মামুনি শব্দ করে হেসে উঠে বলল, মিষ্টি সারনা পাজিমে, যে আরানের কাছে যা, কিছু লাগবে কিনা দেখ। আমি মামুনিকে ছেড়ে মামুনির গালে চুমু দিয়ে চলে আসলাম আর পেছন থেকে শুনতে পেলাম মামুনির তৃপ্তিময় হাসির শব্দ। রুমে খুব ভয়ে ভয়ে প্রবেশ করলাম। আজ আমার রক্ষে নেই। পরির সাথে মিলে আরানকে জব্দ করার অপরাধে অভিযুক্ত আমি। মিষ্টিরে আজ তুই শেষ। পা টিপে রুমে ঢুকে আরানকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমার সুখ বেশিক্ষণ টিকল না। পেছন থেকে খপ করে হাত টেনে ধরে কেউ হ্যাঁচকা টান মারল। আমি ব্যালেন্স রাখতে না পেরে হুমড়ি খেয়ে পড়লাম কারো চওড়া বাহুতে। চোখ খিঁচে বন্ধ করে রাখলাম। স্মেল জানান দিচ্ছে সে আমার। কোমর জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে বলল, বিচ্ছু মেয়েকে নিয়ে এইসব করা হচ্ছে না? আরানের কথায় চোখ পিটপিট করে তাকলা মেরে সেরেছে, পাগল খেপেছে। কোনোরকম হাসার চেষ্টা করে বললাম, আপনি নিউজ দেখেন? সত্যি? নিউজ চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন। আরান মুচকি হেসে আমার নাকে নাক ঘষে বলল, দেখেছি, আমার মায়াবতী আর তার ছোট মায়াবতী চ্যানেলে। আরান বুঝতে পেরেছে, তাই ঢেকো লাভ হলো না।
আরান আমার নাকে আলতো চুমু দিয়ে বলল, তো মিসেস সাখাওয়াত শেষ আরান, কোথায় যেতে চান? আমি লজ্জায় নিয়ে গেলাম। আরান মুচকি হেসে মাথা কাত করে তাকে বলল, 4 বছর শেষ, 5 বছর হতেও দেরি নেই, তাও তোমার লজ্জা সে আগের মতো আছে লাজুকতা, এখনো লজ্জা ভাঙেনি। আরানের কথায় লজ্জা দ্বিগুণ হয়ে গেছে, আর লজ্জা কাটতে তার বুকে মুখ লুকিয়ে ফেললাম। আরান শব্দ করে হেসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার লাজুকতা তোমাকে লজ্জায় বেশি সুন্দর লাগে। আমি তার বুকে মাথা রেখে বললাম, তার মানে এমনিতে ভালো লাগে না? আরান আমার মাথা উঠিয়ে দুগালে হাত ডুবিয়ে বলল, সব রূপেই তুমি আমার অপরূপা, আমার রূপাঞ্জেল, আমার মায়াবতী, আমার ভালোবাসা, আমার পাগলি, আমার বাবুর আম্মু, আমার বউজান, তুমি বুঝলে? আমি মাথা নিচু করে বললাম, মুচকি হেসে বললাম, আরান দুষ্টু এসে বলল, পরি বলেছে না তার লুপান্দেল মাম্মা বেশি কিউট, তাই তাকেও কিতি দিতে। আরানের কথায় হেসে দিলাম। আরান আমার কোমর জড়িয়ে ধরে গালে সময় নিয়ে চুমু দিয়ে বলল, কিউট তাই? লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। দরজা ধাক্কা দেওয়াতে হুঁশ ফিরল। আরান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই পরি হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। পাপা, সিলোনি আনো তো। আমি ভুরু কুঁচকে তাকে বললাম, কেন মা? পরি হাতের ঝুড়ি এগিয়ে দিয়ে বলল, তোমাল দন্য ফুল এনেতি মাম্মাম, তোমাল বলো বলো লুপান্দেল তুলে লাগাবো। তোমার জন্য ফুল এনেছি মাম্মাম, তোমার বড় বড় রূপাঞ্জেল চুলে লাগাবো। আরান চিরুনি এনে আমাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। খোপা খুলে দিতেই চুল ছড়িয়ে পড়ল। আরানের যত্নের ফলে চুল আরও লম্বা হয়েছে। মাটির সাথে লাগতে 5 আঙ্গুলের ব্যবধান মাত্র, তাই পরি আর আরান আমাকে রূপাঞ্জেল বলে। বাপ বেটি আমার চুলে বেনুনি করতে ব্যস্ত। চুল বাঁধতে বসলে বাপ মেয়ের ঝগড়া হবেই, এখনও তাই হচ্ছে। আরান মুখ ফুলে বসে আছে। পরি চিরুনি হাতে নিয়ে চোখ পাকে বলল, আমাল মাম্মাম, তাই চুলগুলো আমাল, তুমি বিনুনি করবো, আমি বিনুনি করবো। আরান ভুরু কুঁচকে আমার হাত ধরে বলল, এটা তোমার বউ, এটা আমার বউ, তাই আমি আমার বউয়ের চুল বাঁধবো। লেগেছে টম অ্যান্ড জেরির মতো যুদ্ধ, যে যুদ্ধে আমি ফেঁসে গেছি। দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। পরি তার দাদুমণিকে কত রকমের প্রশ্ন করছে, হিসেব নেই। বাবাইও ধৈর্যের সাথে সুন্দর করে সব উত্তর দিচ্ছেন। দুপুরে খাওয়া শেষে একটু রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করেছি, কিন্তু আমার দস্যি মেয়ে রেস্ট নিতে দিলই না। উনি আর ওনার বাপ মিলে বিছানায় আমাকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানিয়ে ফেলেছে, আর তারা মিলে যুদ্ধ করছে। আমি শলা নিয়ে দুইটাকে দুই পাশে সরিয়ে দিলাম। পরি দাঁত বের করে হাসছে। আমি কপট রাগ দেখে বললাম, দাঁত যদি আর একবার দেখা যায় একদম মাইর দেব। আরান আমার কথায় মিটমিট করে হাসছে। আমি রেগে তাকাতে চুপ হয়ে গেল। পরি হেসে উঠে বলল, ওহো মাম্মাম, তোমাকে মেলে তুমি কান্না করবা তখন, আমাকে মেলে। আমি জানি তুমি মালবে না। মেয়ের কথায় থমথমে খেয়ে গেলাম। আরান হেসে উঠে বলল, ঠিক বলেছিস মামুনি, তোর মা তোকে মেরে ওই দিনের মতো কেঁদে ভাসাবে। 2 জন আমাকে নিয়ে মজা করছে। আসলে কথা সত্য, পরীকে একদিন জোরে ধমক শলা দিয়ে আসতে বাড়ি দিয়েছি, কারণ পরি খাবার খাচ্ছে না তাই। মেয়েটাকে মেরে পুরো দিন কেঁদেছি, কলিজা পুড়েছে মেয়েকে মেরেছি বলে। আর এখন সেটা নিয়ে বাপ বেটি আমার খিল্লি উড়াচ্ছে। এই দুজনের কাছে আমি বরাবরই হেরে যাই। দুটোই ভালোবাসা, তাই ভালোবাসার কাছে হাঁটতেও ভালো লাগে। বিকেলে রেডি হয়ে বের হলাম। আমি মিষ্টি আর সাদা কালারের সুতি জামদানি শাড়ি পরেছি, মাথায় মিষ্টি কালারের হিজাব। পরীকে আমার সাথে ম্যাচিং করে মিষ্টি কালারের একটা প্রিন্সেস ফ্রক পরিয়েছি। আরান আমার সাথে ম্যাচিং করে মিষ্টি কালারের শার্ট আর সাদা জিন্স প্যান্ট পরেছে। সিল্কি চুলগুলো বরাবরের মতোই কপাল ছেয়ে আসে। হাতে কালো ঘড়ি, পায়ে সাদা কনভার্স, তাতে আমার বরের কিলার লুক। ভেবেছিলাম মিষ্টি কালারের শার্টে তাকে খ্যাত লাগবে, কিন্তু ভুল প্রমাণিত করে দিল তার লুক। মামুনি আর খালা থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। পরি অনবরত কথা বলেই যাচ্ছে, আমি আর আরান তার কথায় হাসছি। আরান আমাদের সেই পার্কে নিয়ে এলো যেখানে আমাকে আর পরীকে প্রথম নিয়ে এসেছে। পুরাতন স্মৃতি তাজা হয়ে গেল। তখন ভালোবাসা অগোচরে ছিল, আর এখন প্রকাশ্যে। তখন ভালোবাসি কথাটা বলতে দ্বিধা ছিল,
আর এখন নিয়ম করে 3 বেলা ভালোবাসি বলতে হয়। আসলে সময়গুলো অন্যরকম ছিল। 3 জন মিলে পার্কে গেলাম। পরি দৌড়াদৌড়ি করছে, আমি একপাশে আরানের হাত ধরে দাঁড়িয়ে আছি। দুজনের নজর পরিতে সীমাবদ্ধ। পরি আমার কাছে এসে দাঁড়ালো, আমি বসে আঁচল দিয়ে তার মুখের ঘাম মুছে দিলাম। আরান পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। পরি ভুরু কুঁচকে অন্যদিকে তাকিয়ে আছে। আমি পরির মুখ মুছে দিয়ে পা গুটিয়ে বসলাম ঘাসের ওপর। তখন কিছু মেয়ে এসে পরির গাল পিটে দিল। পরি তাদের দিকে বিরক্ত হয়ে তাকালো। মেয়েদের মধ্যে একটা মেয়ে বারবার আরানের দিকে তাকাচ্ছে। তা দেখে আমার রাগ হলো, কিন্তু প্রকাশ করলাম না। আরানের অবশ্য সেই দিকে খেয়াল নেই। মেয়েটা পরির দিকে হাত এগোতেই পরি 2 হাত বুকে গুজে বড়দের মতো করে দাঁড়িয়ে বলল, সত্যি করে বলো তো, তোমরা আমাকে দেখতে আসছো নাকি আমাল পাপাকে? পরির কথায় আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আরান পরির দিকে তাকিয়ে হা করে আসে। মেয়েগুলো অপ্রস্তুত হয়ে গেল। তাকিয়ে থাকে মেয়েটা বলল, কি বলছো পিচ্ছি? পরি নিজের চুল ঠিক করতে করতে বলল, হ্যাঁ, তুমি তো আমাল পাপাল দিকে তাকিয়েছিলে। আমাল মাম্মাম কিন্তু তোমাল থেকে খুব কিউট আর লুপানদেল, তাই আমাল পাপার দিকে তাকিয়ে লাভ নেই। আরান ঠোঁট কামড়ে হাসছে। আমি পুরো বেকুব বনে গেলাম। মেয়েটা থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। পাশের মেয়েগুলো তাকে টেনে নিয়ে গেল। আমি চুপ করে আসি। তখনই আরান হুহা করে হেসে উঠে বলল, বাহ মামুনি, ফাটিয়ে দিয়েছ। আমি মুস্কি হেসে বললাম, দুষ্টু মেয়ে এইসব বলে? দেখলে না আন্টিরে লজ্জা পেল। পরি আমাকে জড়িয়ে ধরে আবদারে সুরে বলল, মাম্মাম। আমি আদর দিয়ে বললাম, বলো পাখি। আরান আমার পাশে পা গুটিয়ে বসলো। পরি আমার গলা জড়িয়ে ধরে বলল, মাম্মাম, ওই যে দেখো, আমাল মতো মেটার মাম্মামেল কোলে থত্ত বেবি, কিন্তু তোমাল কোলে নেই কেন? পরির কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। পরি আরানকে জড়িয়ে ধরে বলল, পাপাই, তুমি অফিস থেকে আতলে একটা বেবি কিনে আনবা। আমার একটা বেবি ভাই লাগবে পাপাই। আরান আমার দিকে তাকিয়ে আছে। আমি আরানের দিক থেকে চোখ সরিয়ে নিলাম। আরান পরীকে আদর করে দিয়ে বলল, ঠিক আছে মা, এনে দিব। পরি খুশিতে আমার কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, মাম্মাম, আমি আর তুমি বাবিকে কোলে নিয়ে কি মজা হবে। আমি পরির গালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। সন্ধ্যায় সবাই মিলে নাস্তা করে নিলাম। আমার পাকনি বুড়িটা মাথা খেয়ে ফেলছে কথা বলতে বলতে। নাস্তা সেরে আরান রুমে চলে গেছে। তার অফিসে কাজ আছে, তাই বের হবে। কিছু লাগবে কিনা তা দেখার জন্য আমিও তার পিছু পিছু গেলাম। আমি বিছানায় বসে আছি আর সে তৈরি হচ্ছে। চুল ঠিক করে ঘড়ি হাতে নিয়ে আমার সামনে দাঁড়ালো। এইটা তার প্রতিদিনের অভ্যাস। ঘড়িয়ারটাই আমাকে বেঁধে দিতেই হবে। আমি দাঁড়িয়ে ঘড়ি হাতে পরিয়ে দিতেই রোজকার রুটিন অনুযায়ী আমার কোমর জড়িয়ে ধরে কপালে গভীরভাবে চুমু দিল। কপালে কপাল ঠেকে আদুরে গলায় বলল, আসতে একটু লেট হবে মায়াবতী, তুমি খেয়ে নিও। আমি তার নাকে নাক ঘষে বললাম, জেনে বুঝে এই কথা কেন বলেন? আপনি ভালো করেই জানেন আমি আপনাকে আপনার সাথে ছাড়া খাই না, তাও সেই একই কথা। আরান মুচকে এসে বলল, ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আর বলবো না। আমি তার বুকে মাথা রেখে বললাম, তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু বেশি রাত বাইরে থাকা ভালো না, সাবধানে যাবেন। আরান জড়িয়ে ধরে বলল, ইনশাআল্লাহ সম্ভব হলে তাড়াতাড়ি চলে আসবো। কিছু নিয়ে আসবো তোমার জন্য, বলো। কিছু খেতে ইচ্ছে করলে বলো। আমি তার বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বললাম, আপনি হলে চলবে, আর কিছু লাগবে না। আরান শব্দ করে হেসে উঠে বলল, ঠিক আছে, তোমার আপনিটাকেই আনবো। আরান রুম থেকে বের হবে, তখন পরি রুমে এলো। আরান পরীকে কোলে নিয়ে চুমু দিয়ে বলল, তোমার জন্য কি আনবো মা? পরি তার পাপায়ের গালে চুমু দিয়ে বলল, তো একটা বেবি নিয়ে আসবা, আমাল আল মাম্মামের জন্য। তুমি ভুলে দাবা, তাই মনে কলাতে আত্মি পাপা, এখন আল ভুলবা না কিন্তু। মেয়ের কথায় আমি এদিক ওদিক তাকে লজ্জা নিবারণের চেষ্টা করছি। আরান আমার দিকে তাকিয়ে দুষ্ট হেসে বললাম, তোমার মাম্মামকে বলো, তোমার মাম্মাম বললে এনে দিব। লোকটার কথায় ইচ্ছে হচ্ছে মাটির সাথে মিশে যাই। কি লজ্জা, উফ। পরি আমার দিকে তাকে বলল, মাম্মাম, পাপাকে বলো না প্লিজ, আমি তোমার তো বলি না, তুই বল না দোকান থেকে একটা বেবি কিনে দিতে। আমি পরির কপালে চুমু দিয়ে বললাম, বেবি কিনতে পাওয়া যায় না মা, বেবি তো আল্লাহ পাঠায় ওপর থেকে, তাই আল্লাহ চাইলে আমারও একটা বেবি নিয়ে আসবো আমরাও। পরি মন খারাপ করে বলল, তাহলে আল্লাহকে বলো পাঠিয়ে দিতে, আমরা তাহলে ছাদে গিয়ে সকালে নিয়ে আসবো।
আরান পরীকে আলতো চুমু দিয়ে বলল, ঠিক আছে মা, বলে দিব। এখন তুমি তোমার মাম্মামকে নিয়ে দাদির রুমে যাও। আমি পরীকে আরানের কাছ থেকে নিয়ে এলাম। আরান অফিসে চলে গেল। আমি মামনির কাছ থেকে গেলাম। আড্ডা দিতে দিতে কখন যে 9টা বেজে গেল খেয়ালই করিনি। পরীকে ভাত খাইয়ে দিলাম। মেয়েটা ঘুম কাতুরে, না খাইয়ে দিলে ঘুমিয়ে যাবে। মামনি, বাবাই আর খালা খেয়ে নিয়েছে। আমি আরানের সাথে খাবো, তাই তাদের সাথে খেলাম না। পরী আমার কোলে এসে গলা জড়িয়ে ধরে আবদারের সুরে আদুরে গলায় বলল, মাম্মাম। আমি জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে কলিজা পাখি? পরী আমার গালে চুমু দিয়ে বলল, দাদির কাছে থাকতে ইচ্ছে হয় তো। দাদি আর দাদু ভাইয়ের কাছে থাকবো, থাকি একটু। আঙ্গুলে এক চিমটি দেখে বলল। আমি তা দেখে হেসে বললাম, মাঝে মধ্যে সে তার দাদা দাদির সাথে থাকে, আজ বায়না ধরেছে। মামনি আমার পাশে এসে বলল, আমার সাথে থাকলে তোমার মাম্মামের পরাণ পুড়বে না? মামনির কথায় আমি বললাম, হ্যাঁ ঠিকই তো। পরী ভাবুক হয়ে বলল, আমি তো আমার মাম্মামের কলিদা, আমি তার ভেতরেই থাকি, তাহলে ভুলবে কেন? পরীর কথায় আমি আর মামনি হা হয়ে গেলাম। পাকনিটা আসলেই পাকনি। আমি পরীকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে কলিজা, তুমি তোমার দাদু ভাই আর দাদির কাছে থাকো, কিন্তু একদম দুষ্টুমি করবে না। তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, ছোট মায়াবতী, তাই নো দুষ্টুমি। পরী আমাকে চুমু দিয়ে তার দাদির কাছে চলে গেল। আমি বসে বসে টিভি দেখছি। সবাই শুয়ে পড়েছে। প্রায় 11টায় কলিং বেল বেজে উঠল। আমি তড়িঘড়ি করে উঠে দরজা খুলে দিলাম। আরান এসেছে। মুস্কি হেসে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, সরি বউ, বেশি দেরি হয়ে গেছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি মুস্কি হেসে বললাম, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন। আরান ফ্রেশ হতে গেল আর আমি গরম খাবার করে প্লেটে সাজিয়ে নিলাম। কিছুক্ষণ পর আরান এলো চুল ঠিক করতে করতে। দেখে বুঝলাম জনাব গোসল করে এসেছে। অফিস থেকে ফিরলে গোসল করবেই সে। আমি আর আরান খেতে বসলাম। টুকিটুকি কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। আরান সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। শুনে বুঝতে পারলাম কোম্পানির যে ব্রাঞ্চটা বাইরে আছে সেখানের ম্যানেজারের সাথে কথা বলছে। আমি টেবিল গুছিয়ে রুমে চলে এলাম। আকাশে থালার মতো চারটা জল জল করছে, তাই ধীর পায়ে বারান্দায় গেলাম। গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। চাঁদের আলো আর হালকা বাতাস বারবার ছুঁয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে বাতাস অনুভব করছি, এ যেন এক প্রশান্তি। চোখ বন্ধ করে থাকা অবস্থায় দুটো হাত কোমর জড়িয়ে ধরল। এই হাতের স্পর্শ আমার চেনা, সে আমার, তুমিময় আপনি। চোখ বন্ধ রেখে মুচকি হাসলাম। আমার পিঠ গিয়ে ঠেকলো তার বুকে। আমার ঘাড়ে তার গরম নিঃশ্বাস আঁচড়ে পড়ছে। আরান তার থুতনি আমার ঘাড়ে রেখে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলে দৃষ্টি সামনে রেখে বললাম, কি ব্যাপার জনাব, এত চুপচাপ? আরান আমার ঘাড়ে আলতো মুখ ঘষে বলল, মিষ্টু। আমি তার ডাকে সাড়া দিয়ে বললাম, বলুন। আরান আমাকে তার দিকে ঘুরিয়ে আমার গালে দুহাত ডুবিয়ে বলল, মাস্টার্সে ভর্তি হবে না মিষ্টু, সময় চলে যাচ্ছে কিন্তু। এরপর মাইর দিব, পড়ালেখা ছেড়ে দিয়ে বসে আছো কেন তুমি? আমি তার মতো করে তার গালে দুহাত দিয়ে বললাম, কোথায় ছেড়ে দিয়ে বসে আছি, আমি তো পড়ালেখা করছি। আরান ভুরু কুচকে তাকে বলল, মজা করছো আমার সাথে? কোথায় পড়ছো তুমি? আমি মুচকি এসে বললাম, সাখাওয়াত শেখ আরান নামক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আরান মুচকি এসে বলল, তাই? তার মানে তুমি আর মাস্টার্সে ভর্তি হবে নাই তো? আমি মাথা উপর নিচ করে জানান দিলাম, হ্যাঁ, আর ভর্তি হব না। আরান আদুরে গলায় বলল, পড়ালেখা করলে তোমার জন্য ভালো মিষ্টু। ধরো আমি যদি কখনো বদলে যাই, তখন তোমার কাজে আসবে। আমি তার কথা শুনে মুচকি হেসে তার বুকে মাথা রাখলাম। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপনি বদলে যাবেন কিন্তু ছেড়ে তো যাবেন না। তাহলে আমার পড়ালেখা দিয়ে কি কাজ আরান? বদলানোর থাকলে এই 4 বছর 10 মাসই বদলে যেতেন। আপনি আমার সেই সত্তা যার মধ্যে বদলে যাওয়া কথাটা নেই। আপনার ভালোবাসা 4 বছরে এক তিলও কমেনি, আর সামনেও কমবে না। একসাথে বুড়ো হব দুজন। আমার চোখের দৃষ্টি যখন ঝাপসা হয়ে যাবে, তখন আপনার হাত ধরে দুনিয়ায় দেখব। বয়সের ছাপ পড়বে, তাও আপনি আমার কাছে আমার আরাম থাকবেন। বয়সের ভারে কুজো হয়ে হাঁটব ঠিকই, কিন্তু লাঠি ভর দিতে হবে না। দুজন দুজনের সাহায্য নিয়ে হাঁটব। দুষ্টি মিষ্টি কথা বলতে বলতে পানের বাটা থেকে পান বানিয়ে খাবো আরান। ভালোবাসায় বদলে যাওয়া বলতে কোনো শব্দ নেই।
হ্যাঁ, হয়তো সময়ের সাথে আমরা বদলে গিয়ে বুড়ো বুড়ি হয়ে যাব, কিন্তু ভালোবাসা বদলাবে না। আমি আরানকে ছেড়ে দিয়ে বললাম, বুঝলেন, এতটুকু পড়ালেখা তো করেছি যাতে জামাইয়ের ব্যাংক পাহারা দিতে পারি, আর তার দরকার নেই। এখন থেকে আমি আপনার পকেট সামলাবো। আরান হুট করে আমাকে পাজকলা করে তুলে নিল। আমি চোখ খিচে বন্ধ করে তার গলা জড়িয়ে ধরে বললাম, কি করছেন, আমাকে নামান। আরান ঘোর লাগা গলায় বলল, শুধু পকেট সামলাবে? গোটা আমিটাকে কে সামলাবে বউ? আমারও তো ইচ্ছে হয় ডজন চারেক বাচ্চা কাচ্চাদের মুখে পাপা ডাক শোনার। এখন তো পরীরও ভাই বোন লাগবে, কয়কাল মেয়েটা একা একা সময় কাটাবে। আজ তো দাদা দাদির কাছে গিয়ে সুযোগও করে দিল। আমি দুহাত দিয়ে মুখ ঢেকে বললাম, সি, কথার কি সিরি। আরান শব্দ করে হেসে উঠে বলল, এত কথা শুনতে চাই না, আমার এখন তোমাকে লাগবে, ব্যাস। আমি লজ্জায় তার বুকে মুখ গুজে দিলাম। আরান হেসে উঠে রুমের দিকে পা বাড়ালো। এর মধ্যে কেটে গেল 1 মাস 25 দিন। আর 5 দিন পর পরীর 5 বছর হবে। হালকা পাতলা আয়োজন করব, তাই কত রকমের প্ল্যানিং করেছি আমি আর মামনি। মনে হচ্ছে এই তো সেই দিনেরই কথা, মেয়েটাকে কাঁথা মুড়িয়ে বুকে জড়িয়ে নিয়েছিলাম। দেখতে দেখতে 5 বছর হয়ে যাবে। ইদানিং শরীর ভালো যাচ্ছে না, সময় অসময়ে ঘুমিয়ে পড়ি, কোনো কিছুই মুখে দিতে পারি না। কিছুক্ষণ পরপর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। যে চকলেট আইসক্রিমের জন্য পাগল ছিলাম তা দেখলেই গা গুলি ওঠে। আরানকে সহ্য হয় না, প্রচুর কান্না পায়। আরান পাশে বসলে গা গুলি ওঠে। ওর গায়ের স্মেল আগে খুব বেশি পছন্দ ছিল, কিন্তু এখন সে আশেপাশে থাকলে খারাপ আচরণ করি। আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। পরি ঘুমিয়ে আছে, আমি বিছানায় বসে চোখের জল ফেলছি। আরান ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে আমাকে দেখে বলল, কি হয়েছে মিষ্টু, কাঁদছো কেন? কি হয়েছে জান? আমি দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। প্রচুর কান্না পাচ্ছে। আরান এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বলো। আমি ফুপিয়ে কেঁদে উঠে বললাম, আরান, আমি কেন আপনার সাথে খারাপ ব্যবহার করি? কেন সহ্য হয় না আপনাকে? আমি একদম ভালো না, আমি খুব বেশি খারাপ, আমি আপনার ভালোবাসার যোগ্য না, আমি বদলে যাচ্ছি আরান। আরান আমার মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না মিষ্টু, কালেই ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। ইদানিং তোমার শরীর খারাপ যাচ্ছে, তাই খাওয়া দাওয়া করছো না, তাই হয়তো মেজাজ খিটখিটে হয়ে গেছে। কোনো সমস্যা না মিষ্টু, কেঁদো না, আমি কিছু মনে করিনি। আমি জানি আমার মিষ্টি বউ আমাকে কত ভালোবাসে, সে নিজ থেকে এমন করবেই না। আমার কান্না ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। না চাইতে ঘুমের দেশে তলিয়ে গেলাম। আরান অনেক জোর করেছে ডাক্তারের কাছে যেতে, কিন্তু তাও গেলাম না। মুড সুইং হচ্ছে, হয়তো এতে ডাক্তার দেখানোর কিছু নেই, তাই আমি মনে করি। আজ পরীর জন্মদিন। বাবা মা এসেছে নাতনির জন্মদিন বলে ঘর সাজিয়েছে আরান খুব সুন্দর করে। আমরা ডিসাইড করলাম ঘরে ঘরে পালন করব, কিন্তু 2 জন মানুষ না হলেই নয়। আর তারা হচ্ছে ডাক্তার সাবিনা আর রেহানা। রান্না করছে আমি, মামনি আর মা মিলে। বাবা আর আরান মিলে ডাইনিং স্পেসে বসে বসে গল্প করছে। আমি মাংসের গন্ধ সহ্য করতে না পেরে কিচেন থেকে বেরিয়ে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ বসে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে বের হতে মাথা ঘুরে উঠল। কোনো রকম দেয়াল ধরে ধরে বিছানার পাশে এসে বিছানে বসলাম। আধা ঘন্টা বসে নিজেকে সামলে নিয়ে আবার বেরিয়ে পড়লাম কিচেনের উদ্দেশ্যে। সন্ধ্যায় ডাক্তার সাবিনা আর রেহানা এলো। পুরনো কথা মনে পড়ে গেল, তাদের বসতে দিলাম। নাস্তা দিয়ে বসে কথা বললাম। পরি তো তাদের দুজনকে নানু বলে সম্বোধন করলো। তারা নাকি দেখতে তার নানুর মতো, তাই নানু ডাকে। পরির কথায় তারা খুব খুশি। কেক কাটার সময় আমি আর আরান পরির দুপাশে দাঁড়ালাম। নিজের শরীরের সাথে এক প্রকার যুদ্ধ করে দাঁড়িয়েছি, শরীর সায় দিচ্ছে না। কেক কাটতে যাব, ঠিক সেই সময় চোখ খোলা রাখতে পারলাম না, সার্ভার ঝাপসা হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে বিছানা আবিষ্কার করলাম। বুকের উপর ভারী কিছু আবিষ্কার করলাম। ভালো করে তাকে দেখে আমার মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে ফুপিয়ে কাঁদছে। তাকে দেখে বুকটা ধক করে উঠলো। পাশ ফিরে তাকাতেই দেখলাম আরানের চোখ মুখ লাল হয়ে আছে। দেখে বুঝলাম কেঁদেছে খুব। ঠিক সেই দিনের মতোই লাগছে আরানকে, যেদিন সকালে জ্বরের কারণে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এক হাত উঠিয়ে পরীকে গলা জড়িয়ে ধরলাম। পরি আমার গলা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললাম, মাম্মাম, আমাল বেবি ভাই লাগবে না, আমাল তুমি লাগবে, আমি আর দুধ তুমি করবো না মাম্মাম। মেয়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। পাশে থেকে দেখি সবাই রুম থেকে বেরিয়ে গেল। পরি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি আরানের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ ছলছল করছে। আমি এক হাত উঠিয়ে পরীকে জড়িয়ে ধরলাম। পরি আমার সারা মুখে আদর করে আমাকে জড়িয়ে ধরল।
মেয়েটা খুব ভয় পেয়েছে, বোঝা যাচ্ছে। আমি পরীকে ধরে উঠতে চাইলে আরান আমার হাত ধরে চোখ দিয়ে ইশারা করলো না উঠতে। আরান পরীকে আমার কাছ থেকে নিয়ে নেয়, তারপর আমাকে ধরে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। আমি কিছু বলতে যাব তার আগে আরান অশ্রুসিক্ত চোখে মুচকে এসে বলল, আমার মিষ্টি পরী নামক ছোট দুনিয়াতে আরও একজন এসে যোগ হলো মিষ্টু। আমি আরানের কথা বোঝার চেষ্টা করছি। আরান শব্দ করে হেসে বলল, ইউ আর এ প্রেগন্যান্ট। আরানের কথায় থ মেরে বসে আছি, কি বলবো বুঝতে পারছি না। আপনা আপনি হাত দুটো পেটে গিয়ে ঠেকলো। সলসল চোখে আরানের দিকে তাকিয়ে ইশারা করলাম ব্যাপারটা সত্যি কিনা জানতে। আরান একগাল হেসে বলল, হ্যাঁ মিষ্টু, আবার একটা ছোট পরীর মিষ্টি মাম্মাম হতে চলেছে, আর আমি পাপাই। চোখ বন্ধ করতে চোখের জল গড়িয়ে পড়ল কপাল বেয়ে। এই খুশি প্রকাশ করার মতো না। আমি খুশি হয়ে পরীর দিকে তাকালাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়ল। আমি আরানের দিকে অসহায় দৃষ্টিতে তাকে বললাম, আমার জন্য পরীর অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল আরান। আরান কপট রাগ দেখে বলল, এত বেশি বুঝতে বলিনি মিষ্টু, কিছু নষ্ট হয়নি, বরং সবাই খুব বেশি খুশি হয়েছে গুড নিউজ শুনে। তবে তোমার মেয়ে কাঁদতে কাঁদতে নদী সাগর করে ফেলেছে, কেউ তাকে তোমার বুকের উপর থেকে উঠাতে পারেনি। আমার খুব খারাপ লাগছে, আমার মেয়েটা এত কান্না করছে তোমার জন্য, আমার জন্য। আমি আরানের দিকে তাকে বললাম, ওকে একটু আমার কোলে দিন, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আরান বলল, শুয়ে দেই যদি তুমি ব্যথা পাও। আমার রাগ হলো প্রচুর, তাই রেগে বললাম, তুমি বেশি বুঝতে বলি নাই, এত বেশি আমার মেয়ে আমাকে দিতে বলেছি। আরান হকচকিয়ে গেল, তাই আস্তে করে আমার কোলে দিল। আমি বুকের সাথে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে দিলাম, পরীর ড্রেস চেঞ্জ করে দিলাম। আরান আমার পাশে বসে পরীকে সহ আমাকে জড়িয়ে ধরে বলল, মিষ্টু, আমার দুনিয়া ছাড়া আমি কিছু চাই না। আজ যে তুমি ভয় পাইয়ে দিয়েছ, ভাগ্যিস ম্যাম ছিল, উনি চেক আপ করে না জানালে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি আরানের বুকে মাথা রেখে বললাম, আমি জানি তো আমার মেয়ের সাথে আমার মেয়ের পাপাও সিসকাদুনে। আরান মুচকে এসে বলল, যাকে ভালোবাসি তার কষ্টে যদি দু ফোঁটা অশ্রু বিসর্জন নাইবা হলো, তাহলে সে ভালোবাসা বৃথা। আরান মুচকে এসে বলল, মেহমানরা খাওয়া দাওয়া করেছে, যান গিয়ে দেখে আসুন। আরান আমার দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের আশেপাশে থাকলে তোমার সহ্য হয় না তাই না? আরানের কথায় ফিক করে হেসে দিলাম। আরান গাল ফুলিয়ে বলল, আম্মু, মামনি আর খালা সবাইকে খেতে দিয়েছে, তোমার তো চিন্তা করতে হবে না। আমি তোমার জন্য খাবার আনছি। ডাক্তার বলেছে তোমাকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে আর 3 মাস অন্তত রেস্টে থাকতে। সুতরাং এখন থেকে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। আমি মুখ খুলে বসে আছি, কারণ খাবার দেখলেই গা গুলি ওঠে। আমার 7 মাস চলছে, পেটটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড়, হাঁটতে চলতে কষ্ট হয় আমার। সেই দিনের পর থেকে আমার জন্য বাড়িতে নতুন নিয়ম হয়েছে, আমাকে একদম কাজ করতে দেয় না, সারাক্ষণ খাওয়া দাওয়ার উপরে আসি। যতই খাই কিন্তু বেশিক্ষণ তা পেটে থাকে না, বমি করে সব ভাসিয়ে দেই। আরান প্রথম 6 মাস একবেলা অফিস করতো, কিন্তু আজ 1 মাস অফিসের সব কাজ সে বাড়িতে করে। পরি এখন আমার খেয়াল রাখে, মেয়েটা পুরো মায়ের দায়িত্ব পালন করে। জিজ্ঞেস করলে বড় বড় ভাব করে বলবে, আমি বেবির বড় আপু না, আমাকে তো তার খেয়াল রাখতে হবে। তার কথায় হেসে কুটি কুটি হয়ে যায় আমি। তবে একটা জিনিস বদলেছে তার মধ্যে, আমার ছোট মায়াবতী এখন স্পষ্ট কথা বলে। আমি আর আরান সিদ্ধান্ত নিয়েছি, বেবি হওয়ার পরই জানবো ছেলে না মেয়ে, তার আগে না। তাই আলট্রা করায়নি, এমনিতে ডাক্তারের কাছে মাসে একবার চেক আপ করাতে যাই। ডাক্তার সাবিনাকে প্রথমে বলাতে উনি কিছুটা নাকচ করেছিলেন, কিন্তু পরে উনি সহমত দিল। বেবি কনসিভ হওয়ার পর থেকে আমি এক নতুন আরানকে দেখছি। আমি সহ্য করতে পারি না বলে কোনো পারফিউম সে ইউজ করে না, এমনকি আগের মতো শার্ট প্যান্ট ছিল সব সরিয়ে ফেলেছে আগের যত। এমনও দিন গেছে খাওয়ার পরপরই আরানের গায়ের ওপর বমি করে দিয়েছে। প্রথমে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বকা দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মুচকি এসে বলল, বেবি একদম তোর মতো পাজি হয়েছে, কিছুই খেতে চায় না। এরপর আমাকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে নিত। এমন যে কতদিন করেছি তার ইয়াত্তা নেই। মাঝরাতে উঠে নানান জিনিস খাওয়ার বায়না ধরতাম, যে এখনও করি, কিন্তু সে বরাবর মতোই ঘুম চোখে নিয়ে আমার কপালে গভীর চুমু এঁকে নির্লিপ্তভাবে আমার জন্য আমার পছন্দের খাবার আনতে যেত। পরীর সব দায়িত্ব মামনি পালন করেছে এবং এখনও করছে। রাতে পরি
তার পাপার পাশে ঘুমায়। আরান পরীকে আমার পাশে দেয় না, কারণ পরী হাত পা ছোড়াছুড়ি করে, তাই যদি পেটে আঘাত লাগে সেই জন্য দিনগুলো স্বর্ণাক্ষরে লেখার মতো। প্রতিদিনের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠলাম। আরান উঠিয়ে দিল। সকালে একটু বেশি অসুস্থ থাকি, তখন আরান বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকে। আজও তোর ব্যতিক্রম হয়নি। আরান জড়িয়ে ধরে বলল, বেশি খারাপ লাগতেছে মিষ্টু। আমি তার বুকে মাথা রেখে বললাম, হুম। আরান আমার মাথায় হাত বুলিয়ে বলল, ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমি নাকচ করলাম। আধ ঘন্টা পর আমাকে উঠিয়ে ফ্রেশ করে দিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। খুব বেশি মোটা হয়ে গেছি, মুখ ফুলে গেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, পেট বড় আর উঁচু হয়ে গেছে, হাতের আঙ্গুলগুলো ফোলা ফোলা। নিজেকে দেখে মন খারাপ হয়ে গেল। আরান ওয়াশরুম থেকে বেরিয়েছে। আমি আরানের দিকে ছলছল চোখে তাকে বললাম, আমাকে দেখতে খুব বেশি খারাপ লাগছে না? আরান মুচকি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি অসহায় মুখ করে বললাম, দেখেছেন কি মোটা হয়ে গেছি, এখন জড়িয়ে ধরতেও পারেন না। আরান আমার ঘাড়ে চুমু দিয়ে বলল, কে বলেছে দেখতে খারাপ হয়ে গেছো? তোমাকে এখন পুরোপুরি আমার মায়াবতী লাগে, একদম গুলুমুলু কিউট। মেয়েরা যদি বুঝতো তাদের প্রেগন্যান্সির সময় তাদের কত সুন্দর লাগে, তাহলে কোনো মেয়ে প্রেগন্যান্সির সময় তাদের শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকতো না। তুমি জানো, তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন আমি তোমার দিকে ঠিক কতক্ষণ চেয়ে থাকি। প্রেগন্যান্সির কারণে তোমার গালের দুপাশে লাল আভা ছড়িয়ে পড়েছে, আমার তা দেখলে ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। আরানের কথায় খুব লজ্জা পেলাম। আরান আমার গালে ঠোঁট ছুঁয়ে বলল, ট্রাস্ট মি মিষ্টু। পেটের উপর হাত রেখে ধীর পায়ে আদুরে ভঙ্গিতে যখন হাঁটো তখন আমার কেমন যে লাগে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে আমার আদুরিনী লাগে। বাবু পেটে আসার পর থেকে তোমার চুল এত লম্বা হয়েছে যে এখন ফ্লোরে স্পর্শ করে। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে আমার জানা নেই। তবে এইটুকু বলতে পারি, তোমাকে দেখলে খুব খুব বেশি ভালোবাসা পায়। ইস, সারা জীবন যদি প্রেগনেন্ট থাকতে, কিন্তু আফসোস তুমি সিজারিয়ান। আরানের কথায় আমি পুরো শেষ। লজ্জায় মুখ ঢেকে ফেললাম। আরান আমাকে তার দিকে ফেরাতে আমি তার বুকে কিল দিয়ে বললাম, খুব বেশি পাজি হয়ে গেছে তুমি। সি, কি কথা ছিরি। আরান শব্দ করে হেসে উঠে বলল, যাক, এই কারণে অন্তত আপনি থেকে তুমি তো এসেছ। আমি হা হয়ে গেছি, আসলেই তো। আমি বললাম, ভুল করে ফেলেছি, বলে ফেলেছি। আরান হাঁটু গেড়ে বসে আমার পেটে চুমু দিয়ে বলল, এই ভুলটা এখন থেকে রোজ করবে তুমি। এই ভুলটা রোজ শুনতে চাই। আমি মুচকি এসে বললাম, সময় লাগবে আপনি থেকে তুমিতে আসতে। আরান আমার দিকে তাকিয়ে বলল, সময় নাও, তাও কিন্তু তুমি করে বলতে হবে। এরপর আরান আমাকে ধরে বিছানায় বসিয়ে দিল। পরি এখনো ঘুমিয়ে আছে। সকালে নাস্তা সেরে বসে রইলাম। পরি উঠেছে একটু আগে, নাস্তা করে নিচে গেছে। তার হুজুর এসেছে তাকে আরবি পড়াতে। আমি রুমে বসে আছি। আরান আমার চুল আঁচড়ে দিচ্ছে। মামুনি এসে আবার ফল দিয়ে গেল। বিরক্ত লাগে খেতে, কিন্তু খুব বেশি খিদে পায়। এক প্রকার রাক্ষস হয়ে গেছি। এই রাক্ষসীপনার জন্য ডাক্তার সাবিনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি বরাবরের মতোই মুচকে এসে বলল, এমনটা প্রেগন্যান্সিতে হয়। কিন্তু আমি তো নতুন না, আরও একবার এই প্রেগন্যান্সি ফেস করেছি, কই তখন তেমন ছিল না। আমার কথায় উনি হেসে উঠে বলল, মিষ্টি, সবসময় প্রেগন্যান্সির সমস্যাগুলো একরকম হয় না। যেমন তুমি প্রথম বুঝতে পারোনি তুমি প্রেগন্যান্ট, কারণ প্রথমবার থেকে এইবারের সিস্টেমগুলো ভিন্ন ছিল, ব্যাপারটা ঠিক সেই রকম। এরপর উনি আমাকে কিছু আর বললেন না। দুপুরে প্রায় 12টার দিকে আরান আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে আনলো। 6 মাসের পর থেকে এটা রোজ করে, কারণ আমি খুব বেশি অসুস্থ হয়ে গেছিলাম। তাই গোসল করানো থেকে ঘুম পাড়ানো অবধি সব সে করে। রাতে ঠিক করে শুয়ে ঘুমাতে পারি না, তাই আরানের বুকে পিঠ থেকে বসে থাকি। কখনো এইভাবেই ঘুমিয়ে পড়ি, আর আরান নির্ঘুম রাত কাটিয়ে দেয়। মানুষটাকে একটিবারও বিরক্ত হতে দেখিনি, এতটা যত্নশীল হতে আমি কাউকে দেখিনি। আসলে সে আমার জীবনের শ্রেষ্ঠ একজন, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ গিফট। 9 মাস শেষ, 10 মাসে পড়লাম। ডাক্তার সাবিনা বলল, কালই হাসপাতালে অ্যাডমিট করতে। আগেরটা সিজার ছিল, 10 মাসের আগে বেবি নিয়ে নিবে, তাই সব গোছগাছ করছে আরান। পরি আমার পাশে বসে আছে। মামুনি এটা ওটা এনে ব্যাগে রাখছে। মা আর বাবা একটু আগে এসে পৌঁছেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম। পরি আর নানা নানির কাছে থাকবে, তাই চলে গেল পরিতার। আরান আমার পেটে অলিভ অয়েল লাগিয়ে দিচ্ছে।
রাতটা প্রায় বসেই কাটলো, কেমন জানি ভয় ভয় লাগছে। সকালে সবাই মিলে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে গেলাম। আমি পরীকে জড়িয়ে ধরে বসে আছি। আরানের চোখ মুখ লাল হয়ে আসছে। একটু পর আরান আমার সামনে এসে দাঁড়ালো। আমি আরানের পেট জড়িয়ে ধরে বললাম, এত টেনশন করতে কে বলেছে? আল্লাহ যে করবে ভালোর জন্যই করবে, এত টেনশন করার কিছু নেই। আরান আমাকে দুহাত আগলে বলল, সুস্থ হয়ে ফিরবে মায়াবতী। আমি আমার দুনিয়া চাই, টেনশন হয় খুব, কি করবো বলো? তখন নার্স এসে আমাকে বলল, ওটি রেডি হয়ে গেছে, তাই যেতে। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওটির সামনে দাঁড়ালাম। আরান এগিয়ে এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, ফিরে আসার জন্য যেতে দিচ্ছি মায়াবতী। আমি মুচকি এসে ভেতরে প্রবেশ করলাম, কিন্তু দরজা বন্ধ হতেই বুক কেঁপে উঠল। দরজা এপাশ ওপাশ, তা মনে হচ্ছে খুব বেশি দূরত্ব। ডাক্তার সাবিনা ওইখানে উপস্থিত ছিলেন। আমাকে উনি স্পেশালভাবে ট্রিট করেছে প্রথম থেকে, এইবারও তাই। ওটিতে যেই বেড রেডি করা ছিল আমাকে সেখানে বসানো হয়। একটু ঝুঁকে বসালে অবশ্য এটা প্রথম থেকেই জানা, অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় এমনটাই করে। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরপরই ডাক্তার সাবিনা সব রেডি করে ফেলেছে। আমাকে শুয়ে দেওয়া হয়েছে। পেটের দিকে অনুভূতি শূন্য হয়ে আছি, চোখ নিভু নিভু করছে। একটা নার্স অনবরত আমার সাথে কথা বলেই যাচ্ছে, তার কথা বোধগম্য নয়। চোখ ঝাপসা হয়ে কানে ধিমি আওয়াজ পাচ্ছি। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ ভেসে এলো। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। চোখ বন্ধ করে আবার খুললাম, আবার কানে ভেসে এলো একসাথে 2টো কান্নার শব্দ। চোখ বন্ধ করে খুলছি, ইচ্ছে করছে নার্সটাকে জিজ্ঞেস করি, 2টো বাচ্চার কান্নার আওয়াজ কেন? প্রায় 30 মিনিট পর নার্স না মিলে আমাকে স্ট্রেচারে উঠালো। আমি তখন বুঝলাম আমার অপারেশন শেষ, এইবার কেবিনে দেওয়া হবে। আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু পেটে চিনচিন ব্যথা করতে শুরু করলো। আমি বুঝতে পারছি একটু পর কাঁপুনি দিয়ে উঠবে শরীর, তখন কষ্ট একটু বেশি হবে। আমাকে ওটি থেকে বের করলো। কোনো রকম মাথা কাত করে একটা চেহারা খুঁজলাম। সেই চেহারার মালিক আমার স্ট্রেচার ধরে দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে মনের অবস্থা বুঝতে আমার একটু কষ্ট হয়নি। কেবিনে নিয়ে বেডে শিফট করা হলো, স্যালাইন দেওয়া হলো। দরজার দিকে তাকিয়ে আছে, পেট ব্যথা ক্রমশ বাড়ছে। নার্সকে চোখ দিয়ে ইশারা করলাম, কথা বলতে খুব কষ্ট মনে হচ্ছে, কথা বলতে সেটা সেলাইয়ে টান লাগবে। নার্স আমার মুখের কাছে ঝুঁকতে ধীরে আওয়াজে বললাম, আরান পড়ি কই? নার্স পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে বলল, এক্ষুনি তাদের পাঠাচ্ছি। আমি চোখ বুজে শুয়ে আছি। যতই ব্যথার ওষুধ দেওয়া হোক না কেন, তাও ব্যথা যেন কমছে না। দাঁতে দাঁত চেপে আছি। অলরেডি শরীরে কাঁপুনি উঠে গেছে। আরেকজন নার্স এসে গায়ে মামুনির নিয়ে আসা সাদা রঙের কাঁথা গায়ে জড়িয়ে কাঁথা সহ আমাকে জড়িয়ে ধরলো। চোখ বেয়ে পানি পড়ছে, দাঁতে দাঁত চেপে আছি। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখি আরান এলোমেলো চুলে দাঁড়িয়ে আফসোস করছে। কয়েক মিনিট পর কাঁপুনি থেমে গেল। নার্স আমাদের ছেড়ে দিয়ে আরানকে উদ্দেশ্য করে বলল, চিন্তিত হবেন না, সিজারের পর এইরকম একবার হয়, আপনি বরং ওনার পাশে বসুন, উনি আপনাকে খুঁজছে। আরান মুচকি এসে বলল, ঠিক আছে, আপনি কষ্ট করে একটু বেবিদের নিয়ে আসুন প্লিজ, ও এখন ওদের দেখেনি। আমি আরানের কথায় চোখ খুলে তাকে বুঝতে চেষ্টা করছি বেবিদের মানে। নার্স বেরিয়ে গেল। আরান আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আমার সারা মুখ ঠোঁট ছুঁয়ে তার ভালোবাসার পরশেকে দিল। কপালে গভীর চুমু দিয়ে কপাল ঠেকে আদুরে গলায় বলল, বউ তুমি জানো তুমি ডাবল মাম্মাম হয়ে গেছো, আর আমি ডাবল পাপা। আমাদের ছোট একটা প্রিন্স আর প্রিন্সেস হয়েছে। এত খুশি কই রাখি বলো? আমি জানি না কিভাবে তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ তোমার মাঝে আমার সর্বসুখ ঢেলে দিয়েছে মায়াবতী। আমি অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছি। তাহলে ওটিতে কান্নারস 2টা আমার মনের ভুল ছিল না, সত্যি ছিল? আমি এক হাত উঠিয়ে আরানের গাল ছেয়ে দিলাম। আরান আমার হাত ধরে চুমু দিয়ে বলল, কে বলবে তুমি 4টা বেবির মাম্মাম? হয়তো ফুল নেই, কিন্তু তাও তো তুমি তার মাম্মাম, তুমি আমার আদরিনী মিষ্টু। আমি ধীর কণ্ঠে বললাম, আরান তুমি জানো আমি ভাবতাম তুমি আমার ভালোবাসা, কিন্তু এখন আমার পরিপূরক হয়ে গেছো। ভালোবাসি পাগল বটটাকে খুব। আরান চোখে পানি নিয়ে শব্দ করে হেসে বলল, যাক তুমি করে তো বললে। তবে তুমি কি জানো সেই প্রথম থেকেই তুমি আমার পরিপূরক ও ভালোবাসা দুটোই। এখন আমার বাচ্চাদের মাম্মাম, আমার ঘরের রানী, একদম হোম মিনিস্টার। আমি আলতো হেসে বললাম, পরীকে আর বাবুদের নিয়ে আসো, কতক্ষণ হয়েছে দেখি না। উনি মুচকি এসে বলল, আনতে গেছে ওরা ওদের নানা নানি আর দাদাদের কাছে। আর তোমার বড় মেয়ে খুশিতে শেষ, কাকে কোলে নিবে তা বুঝতেই পারছে না। আমি স্মিত হাসলাম আরানের কথায়। আর আলতো করে আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল,
তোমাকে ওটিতে নেবার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছিল মিষ্টু। খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না, তোমার কিছু হয়ে গেলে মরে যেতাম মিষ্টু। আমি আরানের মাথায় হাত বুলিয়ে বললাম, এতগুলো বাচ্চা, বাপ এইভাবে কাঁদলে লোকে কি বলবে? কেন কাঁদছো তুমি? এই জন্য আমি আসি তো। সিসকাদুনে জামাই ওঠো। আরান আমার ঘাড়ে মুখ রেখেই হেসে উঠল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো মামনি, তার সাথে পরিও আছে। তা দেখে আরান সরে বসলো। মামনির কোলে কাঁথা মুড়িয়ে রাখা একটা বাবু, মামনির পেছনে মা, বাবা আর বাবাই প্রবেশ করলো। মায়ের কোলে একটা বাবু। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে মা? আমি ধীরে আওয়াজেই বললাম, আলহামদুলিল্লাহ। বাবা এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, মিষ্টি মা, এবার তো দুটো চকলেট আনলে হবে না, একসাথে এক প্যাকেট করে আনতে হবে, তা না হলে তোর ভাগে কিছুই পড়বে না। বাবা এর কথাই সবাই হেসে উঠল। মামনি আর মা মিলে আমাকে বাবুদের দেখালো। মামনির কোলে আমার ছেলে আর মায়ের কোলে আমার মেয়ে। ছেলে মেয়ে দুটোই আরানের চেহারা, তবে ছেলেটাকে দেখতে কিছুটা পরীর সাইড আসে। দুজনের মুখে হাত, আধো আধো খোলা চোখ, বুকের ভেতর শীতল হাওয়া বয়ে গেল। পরি আমার মুখে হাত ছুঁয়ে বলল, মাম্মাম। আমি পরির দিকে তাকিয়ে দেখি মেয়েটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি আরানকে ইশারা করতেই সে পরীকে কোলে নিয়ে আমার দিকে ঝুঁকলো। আমি পরীকে আদর করে দিতে খুশি হয়ে গেল। মেয়েটা আমাকে ছেড়ে থাকতেই পারে না। আরানকে বললাম পরীকে বুকে জড়িয়ে বসতে, সবে বেবিদের কোলে নিয়ে রেখেছে, তাই আমি আমার বড় বেবিটাকে নিতে বলেছি। পরির জন্য আমার আলাদা একটা টান। মেয়েটাকে কলিজের মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। তার চেহারার দিকে তাকে হাজার কষ্ট মাথা পেতে নিতে পারবো। সে আমার মাতৃত্বের প্রথম অনুভূতি। বাবাই আর বাবা বাইরে চলে গেছে পরীকে নিয়ে। বাবুদের ফিডিং করাতে হবে, তাই মামনি আর মা তাদের বাইরে যেতে বলল। আরান বাইরে চলে গেল। দুপুরের দিকে আরান মামনি আর মায়েদের পাঠিয়ে দিল। নার্স এসে স্যালাইন চেঞ্জ করে দিল। আরান বাবুদের নিয়ে বসে আছে। একটা কান্না শুরু করলে আরেকটা শুরু করে। আরান একজনকে রেখে আরেকজনকে কোলে নিচ্ছে, তা দেখে আমার বেশ হাসি পাচ্ছে। বাবুরা কেঁদেই চলেছে। আরান বাবুদের পাশে শুয়ে দিয়ে চলে যেতে নিলে আমি কপট রাগ দেখে বললাম, তুমি এত সাহায্য করতে পারবে না, তাই পাশে ওয়ার্ড বয় থাকলে পাঠিয়ে দিও, তারা হেল্প করবে। আরান রেগে বলল, কি বলছো এইসব? মাথা ঠিক আছে? আমি নার্স অ্যালাউ করছি না, আর তুমি ওয়ার্ড বয়ের কথা বলছো? আমি ভুরু কুচকে তাকে বললাম, তাহলে চলে যাচ্ছ কেন? তুমি ভালো করেই জানো আমি একা ওদের ফিডিং করাতে পারবো না, কারো হেল্প দরকার হয়, তাও ঢ্যাং করে চলে যাচ্ছ, তা আমি আর কি বলবো? আরান আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলল, এই জন্য এই কথা বললে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আরান আমার পাশে বসে বলল, আমি ভেবেছিলাম তুমি আনইজি ফিল করবে, তাই চলে যাচ্ছিলাম। আমি মুচকে এসে বললাম, অবশ্যই আনইজি ফিল করব, কিন্তু কিছু করার নেই, মা কিংবা মামুনিও তো নেই। আরান মুচকে এসে মেয়ে বাবুকে আমার পাশে শুয়ে দিল। আরানের সাহায্য নিয়ে বাবুকে ফিডিং করিয়ে দিলাম। ছেলেবাবু কান্না শুরু করে দিল, তাই তাকেও ফিডিং করিয়ে দিলাম। দুইটাই ঘুমিয়ে পড়েছে। দুপুরে আমাকে হালকা খাবারই দিল। আরান খাইয়ে দিয়েছে। সন্ধ্যায় মা আর মামুনি এলো পরীকে নিয়ে। বাবার বাবের নাকি বাড়িতে কী কাজ আছে, তাই তারা আসেননি। পরি উপর হয়ে তার ভাই বোনকে আদর করছে। আরান পরির দিকে তাকে মুচকে হাসছে। আমার পূর্ণ পরিবার দেখে মন ভরে উঠল। রাতে আরান সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। বিকেল হতে উঠে বসিয়েছে, তাই রাতে খুব একটা অসুবিধা হয়নি। আরান আমার পাশে বসে চুল ঠিক করে দিচ্ছে। ওটিতে যাওয়ার আগে শক্ত করে বিনুনি করে দিয়েছিল, আর সামনের চুলগুলো ঠিক করে দিচ্ছে। এই মানুষটি কেমন যেন আমার মাঝে মাঝে মনে হয় সে মাটি দিয়ে নয়, বরং পুরো ভালোবাসা দিয়ে তৈরি। আমার ভালোবাসা সে আরানের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। তখন আরান আমার নাক টেনে দিয়ে বলল, কি দেখছো? আমি মুচকে এসে বললাম, আমার তাকে দেখছি, যে আপনিময় তুমিটা এখন শুধু তুমিতে গিয়ে ঠেকেছে। আমি আমার সেই তুমিকে দেখছি। আরান হেসে উঠে বলল, ও আচ্ছা তাই? আমি মুচকে এসে মাথা নাড়ালাম। রাতে আমাকে খাইয়ে দিয়ে সে খেয়ে নিল। নার্স এসে ঔষধ দিয়ে গেছে। ঔষধ খাওয়ার একটু পর ডাক্তার সাবিনা এলো। আমাকে চেক আপ করে মুচকে এসে বলল, দুটো বেবি খুব মিষ্টি, তবে টুইন্সদের কথা অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারিনি, তোমরা বেবির ইনফরমেশন দিতে মানা করেছিলে তাই। আমি আর আরান হাঁ করে তাকে আছি। ডাক্তার তা দেখে মুচকে এসে বলল, মিষ্টি, তোমার মর্নি সিকনেসটা কিন্তু তোমার টুইন্সদের কারণেই হতো। সে যাই হোক, তোমাদের খুশি দেখে এখন মনে হচ্ছে আসলে ভুল করিনি টুইন বেবিদের কথা না বলে। আরান মুচকে এসে বলল, কতটা খুশি হয়েছি হয়তো আপনি বোঝাতে পারবো না আপনাকে, তবে এখন বুঝতে পারছি আপনি স্পেশাল কেয়ারে কেন রাখতেন পরীকে। ডাক্তার মুচকে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, বেশি বেশি খাওয়া দাওয়া করবে মিষ্টি, তোমার থেকে তোমার বাচ্চারা প্রপার পুষ্টিগুণ পাবে, আর ওষুধগুলো নিয়ম করে খাবে, ভারী জিনিস ধরবে না, বুঝলে?
আমি মুচকে এসে বললাম, ঠিক আছে। ডাক্তার আরানের দিকে তাকে বলল, পরীকে বলেছি ও যাতে তোমার কথা শুনে, তাই কিন্তু ওর প্রপার টেক কেয়ার এখন তোমাকে করতে হবে আরান। আমি তোমাকে চার্ট তৈরি করে দিব, তুমি সেই অনুযায়ী দেখভাল করবে। আরান ডাক্তারকে বলল, জি আপনি যেভাবে বলবেন সেভাবে করবো। ডাক্তার মুচকে এসে চলে গেল। আরান আমার পাশে বসে বলল, মিষ্টু বাবুদের কী নাম রাখবো? আমি তো চিন্তা করেই শেষ। আমি মুচকে এসে বললাম, ছেলের নাম আরহাম বিন আরান তোমার সাথে মিলিয়ে, আর মেয়ের নাম পরীর সাথে মিলিয়ে পূর্ণতা বিনতে আরান। আরান খুশি হয়ে বলল, খুব সুন্দর নাম তো, মাশাআল্লাহ। আমি শুক্রবারে নামগুলো রেখে দেব। আমি মুচকে এসে মাথা নাড়ালাম। 3 দিন পর আমাকে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে আমি হা হয়ে গেছি। পুরো বাড়ি সাজানো। এবার বুঝলাম বাবা এই কাজের জন্য হাসপাতালে যায়নি। রুমে গিয়ে আমি আরও অবাক হয়ে গেলাম। আমাদের বিছানার সাইজ অনেক বড়, তার পাশে ছোট ছোট দোলনা, আর আমাদের আলমিরার পাশে ছোট ছোট পিঙ্ক কালারের 2টা কাবার্ড। আমার তাকানো দেখে আরান বলল, পিচ্চিদের জন্য পিচ্চি আয়োজন। দিনকাল ভালোই কাটছে। আরানের যত্নে সুস্থ হয়ে উঠেছে। 8 দিনের দিন মা বাবা চলে গেছে, বলেছে আবার আসবে। পরীর সময় কাটে পূর্ণতা আর আরহামকে নিয়ে। মেয়েটা এখন পড়ালেখা করে খুব। আরান আমার খুব খেয়াল রাখে। এর মধ্যে কেটে গেছে 6 মাস। এই 6 মাসের মধ্যে আমার অনেক পরিবর্তন হয়েছে। শরীর আগের মতো হয়ে গেছে, তবে আরানের খাবারের অত্যাচার অতিষ্ঠ একটু মোটু হয়ে গেছি। আরহাম আর পূর্ণতা এখন বসতে পারে আর হামাগুড়ি দেয়। দুটো মিলে আরানের অবস্থা নাজেহাল করে দেয়। আজও তাই করেছে। আরহাম আরানের ল্যাপটপের উপরে ইস্যু করে দিয়েছে। সেই ল্যাপটপে আরানের কালকের প্রজেক্টের ডিটেল ছিল। আরান মাথায় হাত দিয়ে বসে আছে। পূর্ণতা আরানের মোবাইল ফেলে ডিসপ্লে সর্বনাশ করে দিয়েছে। পরী তার দাদির কাছে গিয়ে পড়তে বসেছে, তাই ও বাদ গেছে। আরহাম আর পূর্ণতায় এত কাণ্ড করেও তারা তাদের পাপার কোলে বসে আছে। আমি মুচকে এসে বললাম, কে যেন বলেছে তার ডজনখানেক বাচ্চার শখ আছে। অবশ্য আমার সমস্যা নেই, আর 2বার সিজার করা যাবে। ওই 2বারে 2টা করে 4টা বেবি নিব। ব্যাপারটা জোশ হবে, তাই না আরান? আরান কাঁদো কাঁদো মুখ করে বলল, আমারও সমস্যা ছিল না, কিন্তু কে জানতো বিচ্ছু হবে। না থাক, আমি 3টে নিয়েই খুশি। আরানের কথায় হু হা করে হেসে উঠলাম। আমার হাসি দেখে আরহাম আর পূর্ণতা হাততালি দিয়ে শব্দ করে হেসে উঠল। আরান দুটোকে জড়িয়ে ধরে বলল, আমার সব ভেঙে এখন হাসছে না বাবারা। তারা দুজন তাদের পাপার দিকে তাকিয়ে হেসে দিল। রাতে পরিপূর্ণতা আরহামকে ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আরান পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কিন্তু ডজন খানেকও সমস্যা নেই মিষ্টু। আমি মুচকে এসে আরানের দিকে তাকিয়ে তারপর বললাম, তাই নাকি? তখন দেখবো তোমার একটা চুলও নেই। আরান দোলনায় বসে আমাকে তার কোলে বসিয়ে দিল। আমি আরানের গলা জড়িয়ে ধরে বুকে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। আরান আমার মাথায় চুমু দিয়ে বলল, জীবনটা এত সুন্দর কেন মায়াবতী? নাকি তুমি আছে বলে? তুমি না থাকলে হয়তো আমার জীবনটা এত সুন্দর হতো না। তুমি না থাকলে জীবনটা এত রঙিন হতো না। তুমি না থাকলে জীবনটা পূর্ণতা পেত না। তুমি আস্ত একটা ভালোবাসা মিষ্টু। আমি আরানের বুকে নাক ঘেঁষে বললাম, তুমি আমার ভালোবাসা, আমার কলিজার টুকরোগুলোর পাপাই। তুমি তাদের চোখে তাদের বেস্ট পাপা, আর আমার কাছে বেস্ট হাজব্যান্ড। জানো আরান, আগে ভাবতাম মানুষের জীবনে এত কষ্ট এত দুঃখ কেন আসে, কিন্তু এখন বুঝতে পারি আসলে সুখের অধ্যায়গুলো উপভোগ করার জন্য দুঃখগুলো আসে। দুঃখ না থাকলে সুখের মর্ম বুঝতে পারতাম না, তাই দুঃখ কষ্টগুলো আসে। তুমি আমার জীবনের সেই সুখ আরান। তুমি মিষ্টি নামক অতি সাধারণ মেয়েটার কাছে তার পরিপূরক ও ভালোবাসা। আরান আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তুমি আমার ভালোবাসা মিষ্টু, তুমি আমার বাচ্চার মাম্মাম, তুমি আমার বউ, তুমি আমার মায়াবতী, আমার পরিপূরক। আরানের বুকে মাথা রেখে মুচকি হাসলাম। এই মানুষটির মধ্যে আমার বসবাস, যার প্রতিটা হৃদস্পন্দন জানান দেয় আমি শুধু তার, যার শিরে শিরে উপশিরে আমি বহমান, যার নিঃশ্বাসের শব্দে শোনা যায় আমি তার পরিপূরক, যার চোখের চাহনি বলে আমি তার মায়া, যার স্পর্শ বলে আমি তার ভালোবাসা। সমাপ্তি। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ইদানিং গল্পে খুব কম পরিমাণ ভিউ আসে, জানি না কেন। তবে আপনারা যদি লাইক কমেন্ট এবং আমাকে একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আবার আগের মতো চ্যানেলটা হয়ে যাবে। প্লিজ 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 লাইক করবেন, যত বেশি পারেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।